প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। দীর্ঘ ১৭ বছর হামলা মামলা কারাবাস পেরিয়ে আজ তিনি সংসদে, বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি থেকে জাতীয় সংসদ। এই যাত্রায় কি দেখেছেন, কি শিখেছেন, আর জনপ্রতিনিধি হিসেবে এলাকার জন্য মানুষের কাছে অঙ্গীকারী বা কি? দলীয় রাজনীতি, সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে আজ আমরা তার সাথে কথা বলতে চাই, তার কথা শুনতে চাই। বাবুল ভাই, স্বাগত এশিয়া পোস্টে। কেমন আছেন? ভালো আছি রাহাত, এবং সিরিয়াসলি গুড টু বি উইথ ইউ। অনেক দিন পর দেখা হলো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা আপনার গল্প শুনতে চাই। ৫ই আগস্টের আগের একটা প্রেক্ষাপট আপনাদের গেছে, রাজনৈতিক জীবন একভাবে কেটেছে। ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট অন্যভাবে কাটছে। এখন আপনি সংসদে আছেন, এখনকার সময়টা কেমন এনজয় করছেন? অবশ্যই সংসদ সদস্য হওয়াটা একটা সম্মানের বিষয়, কিন্তু আমাদের দেশে একটা কনফ্লিক্ট আছে। সেটা হচ্ছে যে সংসদ সদস্যরা আইন প্রণয়ন করবে, আইন প্রণেতা, কিন্তু আমাদের আবার জনগণের কাছেও যেতে হয় ভোট চাইতে। যে জনগণের কাছে যে ভোটের আগে আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, নির্বাচনের সময় যে অঙ্গীকারগুলো করেছি, ওইটা থেকে ওইটা যত দ্রুত করতে পারবো আমরা তত ভালো থাকবো। তো ওইখানটার সাথে এই ম্যাচিংটা আসলে একটু কনফিউজিং, তবে ইনশাল্লাহ ওভারকাম হয়ে যাবে। বদলগাছিতে আপনার বেড়ে ওঠা, সেখান থেকে রাজনীতিতে আসা, আপনার রাজনীতির শুরুর গল্পটা জানতে চাই। রাজনীতিতে আসলেন কিভাবে? ধন্যবাদ। আমার রাজনীতিতে আসবার কোনো ইচ্ছা ছিল না, তবে মানুষের জন্য কাজ করবার ইচ্ছা ছিল সেই ছোটবেলা থেকেই। ওই মা যদি বলতো যে ফকিরকে ভিক্ষা দাও 1 কোটা গ্রামের ছবিতে, আমি হয়তো যে মানে মাকে না জানাই হয়তো 2-3 কোটা ঢেলে দিতাম। আবার মনে করেন যে আমি যখন ক্লাস 8 স্কলারশিপ পাই, আমার স্কলারশিপের টাকা গ্রামের একটা গরিব পরিবারকে দিয়ে দিয়েছি। এগুলো করতাম আমি। এবং আমাকে নিয়ে ইত্তেফাকে একটা যখন করচা, আপনি জানেন কিনা জানি না, অবশ্যই জানেন যেহেতু এই পেশায় আছেন, প্রথম সাপ্লিমেন্টারি করে হচ্ছে ইত্তেফাক বাংলাদেশে। তরুণ কণ্ঠ এবং করচা সম্পাদনা করতেন চ্যানেল আয়ের আনন্দ আলো পত্রিকার সম্পাদক রেজানুর রহমান। উনি আমাকে নিয়ে, আমি বিতর্ক করতাম, বিশ্ববিদ্যালয়ে অনেক সামাজিক কাজ করতাম, এ কারণে আমাকে নিয়ে উনি একটা সাপ্লিমেন্টারি করেন যে একজন ছাত্র নিজের টিউশন করে তার টিউশনের টাকা দিয়ে গ্রামে গরিব ছাত্রদের বৃত্তি দেয়। ওইটা দেখে আমি আরও ইন্সপায়ার্ড হই। এবং ওই সময় এক ভদ্রলোক, একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল মুহিত এফসিএ, উনি লন্ডন থেকে এসে ওইটা পড়ে আমাকেও উনি ওটাতে 50,000 টাকা একটা ফান্ড দেয়। তো তখন থেকে এলাকায় সামাজিক কাজ করি, এবং সামাজিক কাজ করার প্রেক্ষাপটে একটা স্কুলে আমি কম্পিউটার দিতে যাই। আমি বলছি এটা 2008-এর গল্প। কম্পিউটার দিতে যেয়ে ওখানে আমাকে অনেক প্রশ্ন করা হয় যে আপনি এত কাজ করছেন, তো আপনার রাজনীতির ভবিষ্যৎ কি? তখন ওই পরবর্তীতে উনি উপজেলা চেয়ারম্যান হন, উনি এবং একজন এখন আমার বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, ওনারা আমার বাড়িতে এসে বলে যে আপনাকে রাজনীতি করতে হবে। তো আমি টাইম নিই, পরবর্তীতে দেখি ধীরে ধীরে সবাই আমাকে চায়। এই তারপর, কিন্তু তার আগে ছাত্র জীবনে ছাত্রদল করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাসাসের সহসভাপতিও ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছেন তখন ছাত্র দলে কাজ করেছেন, তখন থেকে শুরু। শুরুটা যখন করেছেন, পারিবারিক সাপোর্ট কেমন ছিল? অবশ্যই ছিল না। পরিবার থেকে তারা চায়নি, তারা চেয়েছেন, যেমন আমি ক্লাসে ফার্স্ট বই ছিলাম, তারা চাইতেন যে আমি ম্যাজিস্ট্রেট হই বা বিসিএস হই, সচিব হই, যেটা ট্রেডিশন। আবার অনেকের অনেক রকমেরই ইচ্ছা ছিল। শিক্ষকরা চাইতেন আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই। আমি বেছে নিয়েছি বরাবরই ডিফারেন্ট থট প্রসেস অলওয়েজ। মেট্রিকে আমি আর্টসে ছিলাম, হিউম্যানিটিস গ্রুপে। ইন্টারমিডিয়েট আমি কমার্সে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা করেছি, এবং চার্টার অ্যাকাউন্টেন্সি পড়াটাও আমার নিজস্ব চয়েস। আমি বিসিএস একবার দিলাম, রিটেনে হয়েছিলামও, তো ভাইভাতে আমি যাওয়া হয়নি বা যাইনি বা পছন্দ করিনি। সো এই কারণে ফাইনালি আমি আমার প্রাইভেট লাইফ আমি বেছে নিয়েছি, যেখানে আমি অধিক সৎভাবে অর্থ উপার্জন করতে পেরেছি এবং মানুষজনের সেবাও করতে পেরেছি। যে সময়টাতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে
কাজ শুরু করলেন, আপনার জীবনে প্রথম রাজনৈতিক কর্মসূচি কোথায় অংশগ্রহণ করেছিলেন এবং সেই দিনের অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, এটা হলে, কবি জসিমউদ্দিন হলে। মজার বিষয় হচ্ছে আমার বাড়ি উত্তরাঞ্চল, আপনি বুঝতে পারছেন, আপনার প্রতিবেশী আমি। তো ওইখানে আমাদের কোনো সিনিয়র ভাই তখন ঢাকায় পড়তেন না। তো ওই অঞ্চলের যারা ভালো ছাত্র তারা নর্মালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতেন, আর সেই ওই ফেরি পার হয়ে ঢাকায় এসে তো আমাকে অনেকে বলতেন, কিরে তুই কি এলাকায় ভাত পাসনি, ঢাকায় গেছিস কেন? কিন্তু আমার স্বপ্ন সবসময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এইখানে আমাদের এলাকার কোনো সিনিয়র ভাই আমাকে যে হলে তুলবে ওইরকম পরিবেশ ছিল না। তো আমি যে মসজিদে থাকতাম, মসজিদের এক কোনায় আমি বই পুস্তক থাকতো। তখন আমি একটু বেশি পরেজগার ছিলাম, নামাজ পড়তাম, ফজর আজান দিতাম। সব আমাকে অনেকে অন্য ধর্মীয় রাজনৈতিক দলের কর্মীও ভেবেছে। তো পরে আমাকে আমার বড় ভাইয়ের মতোই আর কি, উনি আমাদের হলের ছাত্র দলের সভাপতি, এখন মতলব উত্তর থানার উনি সাধারণ সম্পাদক, নুরুল হক জিতু ভাই আমাকে বললেন যে তুমি আমার রুমে থাকো, এবং সিঙ্গেল রুমে, এবং উনি কোনো ডিস্টার্ব করতেন না। তখন পড়ালেখা করতাম আর টিউশনি করতাম। তো একদিন আমাকে উনি বললেন যে এখন হলে মিছিল আছে। তো আমি নিজেই বললাম আমিও যাব। এটা কারণ হচ্ছে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং পাকিস্তান পিরিয়ডের আর্মি অফিসার ছিলেন। উনি 78-এ রিটায়ার্ড করেছেন। সো ওনার কাছ থেকে শহীদ জিয়ার অনেক কথা শুনেছি। তখন আমি ভাবলাম যে হোয়াই নট মি। তো আমি ওই দিন স্লোগান দিয়েছিলাম, এবং সেই কণ্ঠ, তখন আমি এই শুদ্ধ উচ্চারণ, কবিতা, বিতর্ক এগুলাতে খুব জড়িত ছিলাম। সো ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অল সাইডস। তখন স্লোগান দিলাম এবং নিজেকে অনেক বড় নেতা মনে হলো। ওয়াও, আই এম ইনটু পলিটিক্স। আপনি যে সময়টাতে প্রথম রাজনীতির গল্প শুনছিলাম, ছাত্রদল শুরু করেছেন, ওই সময়ের যে ফিলিংসটা আপনার ছিল, এখনকার ছাত্র রাজনীতির ভিতরে সেই অনুভূতিটা দেখতে পান কিনা? দেখুন, ওই সময়টায় আমাদের হলে কিন্তু ছাত্রলীগের সভাপতিও ছিলেন, ওই সময়টা আমাদের হলে ইউনিয়নের সভাপতিও ছিলেন, এবং শিবিরের সভাপতিও ছিলেন। অর্থাৎ সম্প্রীতি ছিল। তখন কিন্তু রাজনৈতিক আদর্শের লড়াই হইতো, পড়ালেখার লড়াই হইতো, বক্তব্য হতো একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু একসাথে বসে চা খাওয়া হতো। মধুতে আমি দেখেছি সিনিয়র নেতারা একদিকে বসে খাচ্ছে, ছাত্রদলের, ছাত্রলীগের গুলা এখানে। তখন জামাত শিবির এতটা স্ট্রং ছিল না। তো আমার রুমে আমার একটা রুমমেট ছিলেন, শাহনেওয়াজ চৌধুরী, অপু ইংলিশে পড়তো, ওকে সবাই বলতো, এবং অ্যাকচুয়ালি সে শিবিরের সভাপতি ছিল। আমি তখন বলতাম যে ভাই, হোয়াটস দ্য রং গোয়িং অন, সো লেট হিম বি দেয়ার। সো ওই সময় শিবিরটা এত স্ট্রং ছিল না। তারপরও ইট ওয়াজ রাদার এ ভেরি কি বলবো, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কি কম্প্রোমাইজিং ছিল, কন্ডিশন ছিল, এবং সেখানে বুদ্ধিভিত্তিক চর্চাই বেশি হতো, বক্তব্যের ক্ষুরোধার নিয়ে প্রতিযোগিতা হইতো, আদর্শ নিয়ে কথাবার্তা হতো। এখন সেই বুদ্ধিবৃত্তিক চর্চা হয় না কেন, বা এখন বিভেদগুলো এত বেশি কেন? একটা সংগঠনের সাথে আর একটা সংগঠন, সময় যাচ্ছে বিভেদ বাড়ছে। দেখুন, এখন কি পারস্পরিক শ্রদ্ধাবোধ, যেটা বিএনপির রাজনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনার বহুদলীয় গণতন্ত্র। আমরা মুখে এটা বলি, কিন্তু বাস্তবে কি জিনিস যে আপনি একটা রাজনীতিকে ধারণ করতে পারেন, যেটাকে অনেকে বলে সেই চে গুয়েভারের কথা, বা আরও একটা কথা আছে যে আপনি আমার সাথে একমত হতে না পারেন, কিন্তু আপনার মত প্রকাশের জন্য, সেই ক্ষেত্র তৈরি করবার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। এটাই তো ডেমোক্রেসি। কিন্তু ওই ডেমোক্রেটিক পরিবেশটা আমাদের দেশে গত 15-17 বছরে, আপনি জানেন বায়তুল মুকাররমের ইমাম কি করে যায়। আপনি দেখুন, ইমামরা, কবিরা, সাংবাদিকরা, সাহিত্যিকরা, আপনার প্রশাসনের লোকেরা, আমাদের সর্বত্র এখন এত অঙ্গ সংগঠন হয়ে গেছে, পেশাজীবী সংগঠন হয়ে গেছে, যে কোনো কিছুতে আমরা একটা কমিটি করে ফেলি, এবং ওইটা নিয়ে আমরা যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, হাট বলেন, বাজার বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, ঈদগাহ বলেন, সর্বত্র
যে দল পরিবর্তন হবে, মানে সরকারের পরিবর্তন হবে, ওই জায়গাগুলোর কমিটিগুলো। কিন্তু কোয়ালিটি আমাদের ছোটবেলায় আমরা কি দেখেছি, একটা স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি কে হন তার কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় আমরা জানতাম না। একটা শিক্ষকের, আমি বড় হয়ে বুঝেছি আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বজলু স্যার আওয়ামী লীগ করতেন, 40 বছর থেকে আওয়ামী লীগের সেক্রেটারি, বাট আমি জানতাম না। এত দূরের দরকার নেই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এমাজউদ্দিন স্যার মারা গেছেন, আপনার মনিরুজ্জামান স্যার, এমনকি আওয়ামী লীগের একে আজাদ চৌধুরী স্যার। আমি ওনাকে একদিন বললাম, আমি তখন ডিবেটিং ক্লাবের সভাপতি, প্রোগ্রাম করব, আই নিড হিম অ্যাজ এ চিফ গেস্ট। তো আমি যে আমার পরিচয় দিলাম, আমি বললাম স্যার আমি জানি আপনি আওয়ামী লীগের অ্যাডভাইজার, তো আপনি এখন আমাদের ভিসি স্যার, আমার এখানে এসে আপনার চিফ গেস্ট হতে হবে, আমি স্যার ছাত্রদলের লোক। সো হোয়াট, ইউ ক্যান ডু দ্য ছাত্রদল, নো প্রবলেম। আমি ওটা, উনি খুব চাবায় চাবায় কথা বলতেন, ওটা থেকে আমি রিজাইন করেছি। নাও আই এম দ্য ভাইস চ্যান্সেলর ফর ঢাকা বিশ্ববিদ্যালয় ফর অল। ওনার পর্যন্ত কিন্তু, হ্যাঁ, লাল দল, নীল দল, সবুজ দল, ব্লু দল, এগুলো ছিল, সাদা দল, কিন্তু ওই রকম যে ছায়া খুঁজবো না, ওর ওখানে যাব না, এইটা 2006-7 পর্যন্ত আমরা দেখিনি। পরবর্তীতে আপনি জানেন যে আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের যেসব নিজস্বতা, আমাদের কৃষ্টি, কালচার, আমাদের ধর্মচর্চা, আমাদের এই ধর্মের মধ্যেও অনেক ধরনের বিভাজিত মতবাদ, এবং ভিসি নিয়োগ, তারপরে ইমাম নিয়োগ, সর্বত্র একটা দলীয়করণ। ওইখান থেকেই 17 বছরের, আর সবশেষে আপনি যদি লায়াবল করেন, নন ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা বাস করতাম। ডেমোক্রেসি অ্যাডভান্টেজটা হচ্ছে যে 5টা বছর পর ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য পিপল and you have to express what you did and you have to be accountable to the people. তো ওইটা করতে যদি আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে, মানে আমরা যদি অ্যাটলিস্ট 8-10টা পার্লামেন্ট যদি এভাবে করতে পারি, তাহলে হয়তো আমরা ওই আমাদের যেটা 90-এর গণ আন্দোলনের পর আমরা যে একটা ডেমোক্রেটিক সোসাইটি পেয়েছিলাম, একটা রেসপেক্টেবল একটা দেশ পেয়েছিলাম, ওটাতে আবার ফেরত যেতে পারবো। আপনারা গত 17 বছরে বিএনপির যারা আছেন, বিএনপি বা জামাত, অর্থাৎ যারা আওয়ামী লীগ ছাড়া বিরোধীতে ছিলেন, তারা নানা রকম চাপের মুখে পড়েছেন। যদি বিশেষ করে বিএনপির কথা বলি, বিএনপি নেতাকর্মীরা নানা রকম চাপের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে আমি আপনার অভিজ্ঞতা শুনতে চাই, সেই 17 বছর আপনার সময়টা কেমন ছিল? দেখুন, ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমাকে কাজ করতে হতো, এবং আমি যেহেতু মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতাম, দেশের বাইরে থাকতাম। প্রত্যেক সপ্তাহে আমি 2 দিন করে আমার গ্রামে আসতাম। আমার বেতনের সব কিছুই আমার প্লেন ফেয়ারে গেছে, যদিও আমি খুবই উচ্চ বেতনের আমি জব করা মানুষ, হ্যাঁ, কিন্তু সেগুলো আমি কোনো সেভিংস করতে পারিনি, শুধু যাওয়া আসা করতে, কারণ আমার জবও করতে হয়েছে, এটাও দেখতে হয়েছে। তো এখানে আমার উপজেলায় আপনার দ্রুত বিচার আইনে মামলা দিল 2014-তে, 73 জন নেতাকর্মী 2.5 মাস জেলে ছিল। হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাদের জামিন নেওয়ায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। তখন কর্মীরা আমাকে বলতো যে ইউ ডোন্ট বি উইথ আস, ইউ বেটার গিভ আস সাপ্লাই অফ মানি। এবং আমি প্রত্যেক হরতালে, প্রত্যেক ঘটনায়, প্রত্যেক মামলায়, শত শত নেতাকর্মীর মামলা, সেগুলো প্রত্যেকটার জামিন আমি আমার আফটার ট্যাক্স পেইড অ্যান্ড রেমিটেড মানি আমি দিয়েছি তাদের জন্য। এবং এই জন্য তারা আমার সাথে সবসময় সাথ দিয়েছে। আমি তাদের আপনার অনুষ্ঠানের মাধ্যমে সকল নেতাকর্মীর প্রতি সবসময় আমি কৃতজ্ঞ। আমি বলি, আমি মনোনীত হয়েছি শুধুমাত্র আমার নেতাকর্মীদের জন্য, যে তারা আমার উপর আস্থা রেখেছে। এবং সেইখানে আমি যখন ঢাকা আসতাম, ডিবির লোকেদের ধাওয়া খাইতে হইতো, এরকম, মানে রাতে আমি বাসায় থাকতে পারতাম না। আমার বাসায় আমার হয়তো হোটেল নিতে হইতো নিজের বাসা থাকার পরেও, এবং গ্রামে গেলে মার সাথে দেখা করতে পারতাম না। নিজের জামা কাপড়গুলো, গ্রামে যদি আপনি 2 দিন কাজ করেন, জামা কাপড় ময়লা হয়, তখন এটা তো অন্য এক কর্মীকে রিকোয়েস্ট করতো, ভাই তুই একটু ধুয়ে নিয়ে আয় এটা, হ্যাঁ। বিশেষ করে এরকম, এবং গাড়ি নিয়ে আসতেও ভয় পেতাম। এমন ভয় ছিল
যে মনে করেন যে এটা প্রাইভেট কোম্পানির লোকের হয়তো আইডি কার্ড ঝুলিয়ে রাখছে, দেখতো এটা কি ডিবিন নাকি, মানে এরকম একটা ভয়ানক পরিস্থিতি। এলাকায় গেলে গাড়ি নিতে পারতাম না, বাইক নিয়ে ঘুরতাম, এবং নিজের থানায় তো থাকতেই পারতাম না। আমার বর্ডার থানা যেমন জয়পুরহাটে আমি থাকতাম, জয়পুরহাট জামালগঞ্জ এই এলাকায় আমি খুব থাকতাম, ওখান থেকে এসে এসে। আর লাস্টের 4 বছর তো আমি ফুল অফ, মানে 5 বছর আমি চাকরি টাকরি ছেড়ে একদম 100% ডেভোটেড টু পলিটিক্স, ফুল টাইম বললেও ভুল হবে। তখন আমার ওই সেভিংসের টাকাগুলা, জমিগুলা বা আমার ফ্ল্যাট এগুলা বিক্রি করে আমার 5 বছর চলতে হয়েছে। আপনি নওগাঁ 3 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, প্রায় 50,000 ভোটের ব্যবধানে আপনি নির্বাচিত হয়েছেন। এই যে ব্যবধানে আপনি বিজয়ী হলেন, এটা কি আসলে বিএনপির জনপ্রিয়তার প্রতিফলন, নাকি আপনার গ্রহণযোগ্যতা, নাকি দুইটা মিলিয়ে? অফকোর্স বিএনপির। কেন, আমি শুধু দল করি এ কারণেই নয়। দেখুন, আমাদের দেশের একটা ইন্টারেস্টিং বিষয় আছে, জনগণ। এই জনগণের কিছু ইন্টারেস্টিং মন্তব্য আছে। আমাকে অনেকে বলতেন, ভাই খালি টিকিটটা নিয়ে আসেন, ভোটটা আপনাকে দেবো। লোকটা হয়তো আওয়ামী লীগ করে। অনেকে বলতেন যে ভাই ভোটটা আপনাকে দিব, কিন্তু নমিনেশনটা আনা লাগবে, হয়তো লোকটা জামাত করে। ইউ গট মাই পয়েন্ট? আর আমাদের কিন্তু 72 জন এমপি ক্যান্ডিডেট ছিল বিদ্রোহী, আপনি জানেন। তার মধ্যে কয়জন জিতেছে এটাও আপনি জানেন। তো দিন শেষে আমার আবেগী কথাও যদি আমি বাদ দিই, এটা প্রতীকের নির্বাচন। জাতীয় নির্বাচন হচ্ছে ধানের শীষের। ম্যাডাম খালেদা জিয়ার চেয়ে তো আমি বেশি জনপ্রিয় নই, জনাব তারেক রহমানের চেয়ে তো আমি বেশি জনপ্রিয় নই, কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেয়ে হয়তো আমি বেশি জনপ্রিয় নই। তো হ্যাঁ, ব্যক্তি চয়েসে আমি হয়তো 500, 1000, 2000 বেশি ভোট পেয়েছি, ওইটা আলাদা বিষয়। তার মানে কি বাংলাদেশে আসলে ব্যক্তির যোগ্যতা, ব্যক্তির গ্রহণযোগ্যতা এগুলো দেখে জনগণ ভোট দেয় না? জাতীয় ভোটটা হচ্ছে আপনার, অবশ্যই আমি মনে করি দুটো মিলেই। মনে করুন আমি একটা খুনি, মনে করুন আমি মদ্যপ, ঠিক আছে, তাহলেও কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। তো সবাই তো 68 জন তো পারেনি, তারাও তো পেয়েছে। দুটোর সংমিশ্রণ, কিন্তু আমি মনে করি আমাদের দলেরই 95% বা 98% মার্কার নির্বাচন হয় জাতীয় নির্বাচনটা। 50,000 ভোটের ব্যবধান হয়েছিল জামায়াতের প্রার্থীর সাথে আপনার, এত কম ব্যবধান কি? দেখুন, এটা কিছুই না। এটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে জামাত 1 বছর থেকে ভোট করেছে, 365 দিন ভোট করেছে, ঠিক আছে। বিএনপি 100 দিন আগে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, 100 দিন আগে। সেখানে অনেক বিদ্রোহী প্রার্থী থাকে, অনেক, এক একটা আসনে আমাদের 5 জন 6 জন করে ক্যান্ডিডেট ছিল। তো তারা আবার নিজেদেরকে, অবশ্যই তারা চেষ্টা করেছে, এবং এটা অযৌক্তিক কিছু না, এবং আমি মনে করি না যে এটা অগণতান্ত্রিক। সবাই আশা করবে। আমি 18তে যখন নমিনেশন পাইনি, তখন আমি কান্নাকাটি করে আমি বলেছিলাম যে ভাই কিছু করার নাই, ম্যাডামের ভোট দিতে হবে। এবং আমার মনে হয় সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে ভোট পড়েছিল তখন। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে জামাত দীর্ঘকালীন সময় করেছে, আর হচ্ছে জামাতের সবাই মিলে তাদের কন্ট্রিবিউটগুলো করেছে। আর্থিক ছিল, ফ্লো ছিল তাদের ভালো। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে অনেক গ্রামের বৃদ্ধ মহিলা, তাদেরকে বোঝানো হয়েছে যে এইটাতে তুমি, মানে ডায়লগটা এরকম, ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষেই তো ভাই, মুসলমান, কোন মুসলমান ইসলামের বিপক্ষে যাবে? আমিও তো না। কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করা হয়েছে, এইটা একটা বিষয় ছিল। আর সবচেয়ে বড় বিষয় ছিল 1 বছর ভোট করেছে ঘরে ঘরে চেয়ে, এটা। আর আমরা করেছি ভোট 20 দিন। না, আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশের মানুষ মূলত প্রতীক দেখে ভোট দেয়। সেক্ষেত্রে আপনার প্রতীক নিঃসন্দেহে ধানের শীষ ছিল। আপনার প্রচারণা 20 দিনের হতে পারে, কিন্তু ধানের শীষ তো মানুষের পরিচিত। আপনার নওগাঁ 3 আসনে আপনি নির্বাচন করেছেন জামাতের সাথে মাত্র 50,000 ভোটের ব্যবধান। আগামী দিনে, আগামী যে নির্বাচন আসছে, সেখানে আপনাদের চ্যালেঞ্জ বাড়বে কিনা? ব্যবধানটা তো কম না, ব্যাপক ব্যবধান। প্রত্যেকটা ইউনিয়নে আমি ফার্স্ট হয়েছি, কোনো একটা ইউনিয়নে জামাত পাস করেনি, নাম্বার 1। নাম্বার 2, আমি তো বলেছি তারাও মানে বাড়ি বাড়ি গিয়ে অনেক
ইসলামের অনেক ভুল ব্যাখ্যাও দিয়েছে। চ্যালেঞ্জটা সামনে আরো বাড়বে কিনা আপনাদের? আমি মনে করি না, এটা অনেক কমে যাবে, এবং আমি মনে করি ইনশাআল্লাহ আমরা আগামীতে একটা ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, গঠনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আমরা দল পরিচালনা করতে পারবো আমাদের আসনে, এবং এবার যে কনফিউশনগুলো ছিল সেগুলো থাকবে না। আমার অপোজিশন, আমার এখানে বিদ্রোহী প্রার্থীও তো ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে এটা কথিত আছে, আমার কোনো প্রমাণ নেই যে বিদ্রোহী প্রার্থী তার সাথে মিলেছিল। এখানে অনেক ঘটনা ঘটেছে, কাজেই ওই যে আবার দুই উপজেলার একটা বিষয় থাকে, যে কে কোন উপজেলার। স্বাধীনতার পর কোনোদিনও আমার উপজেলা থেকে ধানের শীষের মনোনয়ন পায়নি কেউ, আমি ফার্স্ট পেয়েছি। এখন অনেকেই বলছেন যে জামাত নিজেদেরকে জনগণের সামনে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে, নিজেদের সংস্কার, নিজেদের পরিবর্তন হিসেবে, আধুনিক দল হিসেবে তারা দেখাচ্ছে নিজেদের। তো আপনি কতটা পরিবর্তন দেখছেন জামাতের মধ্যে? ভাই, প্রথম কথা, আমি বিএনপি করি, জামাতের পরিবর্তন নিয়ে কথা বলা আমার কাজ নয়, আমার দল নিয়ে কথা বলা। তারপরে যদি সাদা চোখে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলি, তাহলে আমি বলবো জামাতের যে একসময় যে ইসলাম নিয়ে যে তাদের ইসলামিক মনোভাবাপন্ন তত্ত্বকথা, তাদের যে স্টাইল অফ ওয়ার্ক, তাদের যে মানে ইসলামকে আপহোল্ড করার চিন্তাভাবনা, সেইটা অনেক 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 বেটার ছিল। আমি বলি আমাদের একজন আব্বাস আলী খান নাই, আমি বহু জায়গায় এটা বলি, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি নাই, আমাদের আলী হাসান মুজাহিদ নাই, মতিউর রহমান নিজামী নাই। তো এখনকার যে প্রজন্ম জামাতের, সেটার সাথে আমি ওইটুকুই পার্থক্য দেখি, সেটা হচ্ছে যে ইনাদেরটা হয়তো ঠুনকো হয়ে যাবে, প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এর আগে এক যুদ্ধপরাধ ছাড়া দ্বিতীয় কোনো প্রশ্ন কেউ করতে পারেনি। তার মানে কি জামাত আগে চেয়ে দুর্বল হয়ে যাচ্ছে? জামাতের যে বেস, যে আদর্শ, যে ভিত্তি, সেটাতে জামাতের থাকা উচিত। আমার এখানে, আমার উপজেলাতে জামাতের একজন রকম, উনি চুরি করেছেন 30 লক্ষ টাকা একটা কলেজ থেকে, প্রকাশিত, কোনো ব্যবস্থা হয়নি। তো মানুষ কি তাহলে কি জামাতকে ভালো হিসেবে দেখবে? জামাত সারাদিন বলে যে বিএনপি লুট করছে। সো এই কথা তো ভাই আব্বাস আলী খানের জন্য আসেনি, কথা কিন্তু আলী হাসান মুজাহিদের জন্য আসেনি। সো এই জায়গাটাতে জামাতের থাকা উচিত। এনসিপি এখন বর্তমানে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদেরকে উপস্থাপন করছে, এবং পাশাপাশি আমরা দেখছি যে বিএনপিরও তারা সমালোচনা করছে। এটা কি শুধুমাত্র রাজনৈতিক সমালোচনা, নাকি বাংলাদেশের জন্য নতুন কোনো মেসেজ? এনসিপি নিয়ে না বললে কিছু হয় না, আমার কোনো ধারণা নাই যে হোয়াট দে ওয়ান্ট টু ডু। এখন তো তারা সংসদেও আছে, সংসদে আছে, 11 জোটের সাথে আছে, কেন আছে, কি জন্য আছে, এটা আমার কোনো ধারণা নেই। জুলাইয়ে তারা যেটা করেছেন, তারা যদি একটু ওই ছেঁড়া ওই গেঞ্জিটা পরেই যদি থাকতো, তারা স্মরণীয় বর্ণীয় হয়ে থাকতো। এখন কথা হচ্ছে তারা কি ক্ষমতার ভাগ নিবে না? অবশ্যই নিবে। ওই গেঞ্জিটা পরেই যদি তারা যাইতো, গাড়ির বহারটা না নিয়ে, তাহলে তারা কিন্তু সত্যি নতুন বন্দোবস্ত করতে পারত। তারা যদি ওই ইয়েতে না যেত, কি বলে, এই উপদেষ্টা মণ্ডলীতে না ঢুকতো, আমার মনে হয় তারা রাজনীতি আরো ভালো করতো। তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করতো, তাহলে আমার মনে হয় তারা আরো ভালো করতো। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি যেহেতু ছেঁড়া গেঞ্জির কথা বলছেন, সেই সময়ের কথা বলছেন, তার মানে নিশ্চয়ই তারা সেই জায়গা থেকে সরে আসছে। আমার তাই সাদা চোখে তাই মনে হয়। আচ্ছা, আমরা বিগত, আমি তো একটা নতুন গাড়ি কিনতে পারিনি, আমি 2006 মডেলের গাড়ি চড়ি এলপিজি করে নিয়ে, সেই টাকাও আমি ব্যাংকের লোন, আপনি দেখুন, আপনারা সাংবাদিক মানুষ জানেন, আমার যে মোল্লারটেকের ফ্ল্যাটটা যেটা আছে, ওইটা ব্যাংকে দিয়ে আমি এটা নিয়েছি, কারণ আমি ওটার মানে কি সাদিক ইসলামী লোন নিয়ে আমি সেখান থেকে আমি এইটা গাড়িটা দিয়েছি। এখনো আমি মাসে 1.5 লাখ টাকা করে আমি ইনসেন্টিভ দিই। আমার তো সারাদিন চলে না। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা, তিনি কিন্তু একটা চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে আমি দুর্নীতি করেছি, 1 পয়সারও যদি কেউ প্রমাণ দিতে পারে, তারা দুর্নীতি করে, না আমি বলি যদি প্রমাণও কেউ দিতে পারে, তাহলে আমি, ওই চ্যালেঞ্জ তো আমিও দিচ্ছি আপনাকে। এগুলা চ্যালেঞ্জ সারাদিনই দেওয়া যায়, এগুলো খুবই মানে আচ্ছা আমার এখানে কি খেজুর যায়নি? আমি অনুকে বলেছি ভাই মাদ্রাসাগুলোতে দিয়ে দেন। এখন আমি খেজুর কোথায় কোথায় দিলাম এটা দিয়ে আমার সততা করতে হবে। আপনি আমার এলাকায় যাবেন, আপনি যদি গত 17 বছর এবং অ্যাজ অন ডেট আপনি 5 পয়সার ইয়ে করতে পারেন আমার সম্পর্কে যে দুর্নীতি, আই এম টেলিং ইউ অন ইউর ক্যামেরা, ফার্স্ট টাইম আই কাম টু ইউর অফিস,
I will not only resign from parliament member, I will never do politics. তো এগুলো তো আমিও বলতে পারি। এগুলো বলা অনেকে সৎ লোকরা আছে না, অনেকেই আছে, অনেক লোক আছে। তো আমি সৎ, আপনি মুসলমান, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে আপনি কি বুকে লিখে রাখবেন আমি কিন্তু ফরজ নামাজটা পড়েছি? ইজ দ্যাট এনি? তো আপনার পলিটিশিয়ান, ইউ উইল বি এ অনেস্ট পারসন। দ্যাটস এ মিনিমাম রিকোয়ারমেন্ট। সো লেট ইউ বি অনেস্ট। সো হোয়াট ইজ দেয়ার টু ডিসক্রাইব দ্যাট ইউ আর এ অনেস্ট পারসন? আপনি মুসলমান, আপনি নামাজ পড়তে হবে না? তো আপনি নামাজ পড়ে আপনি বলে বেড়াবেন, ভাই আমি কিন্তু নামাজ পড়েছি, আমি নামাজ পড়েছি, ভাই নামাজ পড়েছি? নো, রাইট? সো ইফ ইট ইজ দ্যাট, when you are a politician, when you are serving for the public, you should be honest. It is very minimum requirement. আওয়ামী লীগ বিগত 17 বছরে তাদের অবকাঠামোগত যেসব উন্নয়ন সেগুলো নিয়ে খুব বেশি কথা বলছে। বিশেষ করে যদি মেট্রো রেলের কথা বলি, পদ্মা সেতুর কথা বলি, এই বিষয়গুলোকেই তারা বারবার সামনে আনার চেষ্টা করছে। ওই সময় যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে কি এই অবকাঠামো উন্নয়নগুলো হতো না, বা বিএনপি কি করতো তাহলে? ধন্যবাদ। দেখুন, অবকাঠামো উন্নয়ন নিয়ে কারোই কোনো কথা নেই, আমারও নেই, আমার দলেরও নেই। আমার মনে হয় না অন্য মানুষেরও থাকার কথা। 17 বছর একটা দল ক্ষমতায়, এগুলো হবে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এখানে কোনো অস্বাভাবিক। তো প্রশ্নটা এটা এসেছে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি। এই জায়গায় আপনি জানেন, আপনি উত্তরাঞ্চলের মানুষ, পার্বতীপুরের কয়লা পর্যন্ত চুরি হয়েছে, হয় নাই? পাথর পর্যন্ত চুরি হয়েছে। এগুলো হচ্ছে অবকাঠামো উন্নয়ন, মানুষ দেখানো, এই যে সুড়ঙ্গ পথ, এগুলো কস্ট বেনিফিট অ্যানালাইসিস না করেই অনেক প্রজেক্ট করা হয়েছে। প্রকল্পগুলোতে অন্যান্য কান্ট্রির দেশের তুলনায় 3 টাইমস না, 4 টাইমস না, 10 টাইমস হায়ার হয়েছে। সো এই টাকাগুলো তারা লুট করে নিয়ে গেছে। দেখুন, ঢাকা বগুড়া 4 লেন রাস্তা হবে, এটা খুব স্বাভাবিক একটা প্রকল্প। এটা বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বামপন্থী, XYZ, আম জনতা পার্টি একটা আছে, আম পার্টি, যে কেউ গেলে এই 17 বছরে এগুলা করবে। এইটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো দ্বিধাদ্বন্দ্বতা হচ্ছে মিনিমাম হয়েছে, আরো হওয়া উচিত ছিল, আরো অনেক প্রকল্প বাকি ছিল। এই মেগা প্রকল্পগুলোতে তারা এই 17 বছর যদি বিএনপি থাকতো, এখন বলতে হয় বিএনপি হয়তো বুলেট ট্রেন করে ফেলতো। সেগুলো কিছুই হয়নি। আর এগুলা থেকে পয়সা লুট হয়েছে, জনগণের টাকা লুট হয়েছে। লাস্টে আমরা যেগুলো দেখি, সেই মেট্রো সিটিতে যেগুলো দেখি, নিউজ পেপারে যেগুলো দেখি, টেলিভিশনে যেগুলো দেখি, এইটা ইজ নট দ্য বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে গ্রামের বাংলাদেশ। সেই গ্রামের বাংলাদেশে একটা রাস্তার 6 বারের টাকা উঠানো হয়েছে, খাওয়া হয়েছে, রাস্তাটার কোনো কাজ হয়নি, স্কুল কলেজ সংস্কার হয়নি। কি হয়েছে? মন্দির সংস্কার হয়নি, মন্দিরগুলোর টয়লেট একটাতেও নাই। একটা দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেই দিকটা হচ্ছে মানুষকে ওই দেখানো দিক, কিন্তু গ্রামীণ অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি, যেগুলো চ্যালেঞ্জ এখন আমরা ফেস করছি। অর্থাৎ পদ্মা সেতু হোক বা মেট্রো রেল হোক বা অবকাঠামোগত যে উন্নয়নগুলো আছে, এগুলো যে কোনো দলই ক্ষমতায় যাক, এটা চলমান প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো চলবে, এটা আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আপনারা খুব বেশি সরব ছিলেন বিগত সময়গুলোতে, সেটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র যে দলীয়করণ সব ক্ষেত্রে, এটার বিরুদ্ধে আপনারা সবসময় কথা বলে আসছেন। এখন বিএনপি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়, অভিযোগগুলো এখনো ধীরে ধীরে আসা শুরু হয়েছে যে সব জায়গায় বিএনপি নিজেদের দলের লোকজনদেরকে বসাচ্ছে, সেটা ব্যাংক হোক বা বিভিন্ন সিটি কর্পোরেশন হোক বা এই জায়গাগুলোতে। তাহলে আপনারা তো একসময় যেটা সমালোচনা করেছেন, এখন আবার আপনাদের দিকেই একই রকম অভিযোগ আসছে, কি বলবেন? দল, রাজনৈতিক দলই তো ক্ষমতায় থাকে, রাজনৈতিক দল তো ক্ষমতায় আসে, তাই তো সেই দলের ইস্তেহার বাস্তবায়ন করতে হয়, কারেক্ট? সেই দল যদি ইস্তেহার বাস্তবায়ন করতে হয়, তাহলে মন্ত্রীটা কোন দলের থাকবে? সেই দলের তো থাকবে। হ্যাঁ, আপনি যদি দলীয়করণের কথা আমরা ওই জায়গায় বলেছি, সেখানে হচ্ছে যখন পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে, যখন সেই প্রয়াত HT ইমাম যখন বলেছে যে খালি তোমরা অ্যাটেন্ড করে আসো ছাত্রলীগের লোকেরা, বিএনপি কি সেটা করছে? এখন তো কনস্টেবল নিয়োগ হচ্ছে না। বিএনপি কি আপনার বিএনপিপন্থী লোককে কি আপনার বায়তুল মোকাররমের ইমাম করা হয়েছে? হয় নাই। তো
এখন হ্যাঁ, আপনি বলতে পারেন সাদা দলের লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তাই না? এটাই তো নাকি? তাহলে এর আগে কি কালো দলের লোক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ওনার সামনে আমি অন্তত 5 দিন গেছি, 5 দিনই ওনার একটা ডায়লগ ছিল, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নই। এই যে নওয়াজ সাহেব বলেছেন আগে, আনফরচুনেটলি আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি। কাজে আপনি বাংলাদেশের ওই একই কথা ম্যাডাম খালেদা জিয়া যেটা বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই। আমি যখন দল চালাবো আমার সাদা দলের থেকে একজনকে দিব তো। হ্যাঁ, উনি কি বিএনপি নির্বাহী কমিটির সদস্য? অনেকে অনেক প্রশ্ন করেন যে বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আমি একবারে আপনাকে দিচ্ছি, আপনার টপিকটাই আপনাকে আমি দিচ্ছি, আমি তথ্য দিচ্ছি আপনাকে, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন, উনি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। অফকোর্স উনি বিএনপি পন্থী মানুষ, নাহলে নির্বাচন তো বিএনপির লোক কিনা, দলীয় লোক কিনা, দলীয় পন্থী তো হতেই পারে, সেটাকেই তো দিবে, কারণ দলের এজেন্ডাই তো বাস্তবায়ন করতে হবে। এই যে আবার বললাম, আমার ডিস্ট্রিক্টে প্রায় 300 থেকে 400 লোক ডিসি অফিসে নিয়োগ হইল। একটা বিএনপির কোনো রিকমেন্ডেশনে যদি হয়ে থাকে, ইনভেস্টিগেশনে চ্যালেঞ্জ নেন, কিংবা কোনো 5 এমপি কোনো তদবির করেছে বা তদবির ডিসি বা বিভাগীয় কমিশনে নিয়েছে, আপনি এটা সাম্বল হিসেবে নেন না। উই ডোন্ট ডু দ্যাট। আরে ভাই, দলীয়করণ করবার তো অপশনই নাই। যত ডিসি, যত ইয়নো কোষ্ঠী পাথরে যাচাই করে নিচ্ছে, তাহলে কারা আছে? হয় আওয়ামী লীগ এরা, রাইট, অথবা জামাত আওয়ামী লীগ হিসেবে ঢুকেছিল। এর বাইরে তো কিছু নাই। কারণ আমার দেখা তো সার্জিস, আমার সামনে সার্জিস বলছে বঙ্গবন্ধু কেশরী, তার প্রাণ, তার আদর্শ, তার বঙ্গবন্ধুর বাংলাদেশ, সার্জিস আমার সামনে বলেছে, রাইট। ফরহাদ আমার ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিল, আমার সামনে এসে বলেছে। সো এখন কে কি ছিল, তবে বিএনপি ছিল না গত 17 বছরে কারণ বিএনপি প্রকাশ্য রাজনীতি করেছে, এবং সেই রাজনীতিতে বিএনপি কিন্তু একজনও লোককে রিক্রুট করা হয়নি। তার মানে কি, ওসি ডিসি, আপনি 10th বাসের লোকেরা এখন, এই 10th বাসের যেসব সাব ইন্সপেক্টর 2010-এর যারা, তারাই তো এখন ওসি। তার মানে কি, হয় আওয়ামী লীগ না হলে জামাত প্রশাসন। এখন বিএনপির তো প্রশাসন নাই। এখন বিএনপি বাংলাদেশ ব্যাংকের নির্বাচন পরিচালনা কমিটির কাউকে একজনকে দিলে দলীয়করণ, এটাই আপনি ম্যাসিভলি বলতে পারেন না। আপনার আসনে ফিরতে চাই। আপনি নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দিয়ে, বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম প্রতিশ্রুতি নিয়ে কথা বলি। আপনি বলছিলেন নির্বাচনের পর, আমি নির্বাচিত হলে নির্বাচনের পর 3 মাসে আমার আসনকে মাদক মুক্ত করব। 3 মাস পার হয়ে গেছে, আপনি মাদক মুক্ত করতে পেরেছেন কিনা? দেখুন, প্রায় 90% না হলেও 80%। 2 উপজেলায় গত 3 মাসে প্রায় 86 জনকে ভ্রাম্যমাণ দেওয়া হয়েছে। 86টা মামলা দেওয়া হয়েছে, 126 জনকে ভ্রাম্যমাণ দেওয়া হয়েছে গত 3 মাসে ডেটা। এবং ভ্রাম্যমাণ ছাড়াও প্রায় 22 and 32, মহাদেবপুরে 32 এবং বদলগাছীতে 22, টোটাল কত হয় 2 আসন জানি না। মানে আসামি ধরে যেটা পাঠিয়ে দিয়ে মামলা করা মাদকদ্রব্য, ভ্রাম্যমাণ তো জাজমেন্ট হয়ে যায়। তো ওই যেগুলা কোর্টে পাঠিয়ে দেয়, ওইটা যে কি হয়, কোর্ট তাদের কাছে হয়তো একটা মাদক পেয়েছে কোয়ান্টিটি কম, আইন অনুযায়ী তাকে 3 দিন হয়তো জেলে পাঠিয়ে দেয় বিজ্ঞ আদালত। জেলে পাঠিয়ে দিলে 3 দিন পরে সে আবার করছে। ওই প্রবলেমটা, যে কারণে আজকে কিন্তু মহান জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আবার উপস্থাপিত হয়েছে। এরপর সাজার ইয়েটা হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার প্রতিশ্রুতি নিয়ে একই সাথে 2টা প্রশ্ন করতে চাই। কৃষকের ন্যায্য মূল্য এবং কর্মসংস্থান সহ আরো বেশ কিছু বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। জি। প্রশ্ন 2টা হচ্ছে, এখন পর্যন্ত সবচেয়ে অগ্রগতি কোনটার হয়েছে, কোন প্রতিশ্রুতি রক্ষায়, এবং একই সাথে প্রশ্ন হচ্ছে কোনটা সবচেয়ে বেশি কঠিন মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি নির্বাচনী ইশতেহার বিএনপির যেটা, তার সাথে আমার নিজস্ব একটা আমি দিয়েছি। এর মধ্যে আমার কৃষককে নিয়ে অনেক ছিল, তার মধ্যে একটা ইতিমধ্যেই আমি অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ, যেটার সুযোগ শুধু নওগাঁবাসী না, নাটোর পাচ্ছে, রাজশাহী পাচ্ছে, এটা কৃষকদের ওজন।
এটা নিয়ে প্রজ্ঞাপন এসেছে, আইন হয়েছে যে 40 কেজি মন 40 কেজি মন। এবারই আম চাষিরা খুব খুশি, এবং প্রশাসনও বেশ সোচ্চার ছিল পরের দিকে এসে। এটা একটা মিষ্টি, এটা কি সবচেয়ে অগ্রগতি বলবেন? এটাই আমার সবচেয়ে ইমিডিয়েট। সবচেয়ে কঠিন কোনটা? সবচেয়ে কঠিন আমি মনে করি না, তুলনামূলক কঠিন। আমি যে একটা প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছি যে যাদের জমি জমা নেই, বাড়িতে কোনো সরকারি কর্মচারী চাকরিজীবী নেই, কিংবা প্রাইভেট কোম্পানিতে ভালো চাপ করে এরকম পরিবার নেই, ভালো চাকরিজীবী নেই, এমন পরিবারের আমি 2টা লাইট এবং একটা ফ্যানের বিল আমি ফ্রিতে দিব। এটা আমি বলেছি এবং দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত এজেন্ডা। তো ওই পর্যায়ে যেতে হয়তো 2 বছর 3 বছর 4 বছর। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তো 5 বছরের জন্য নয়, আমার হোল পলিটিক্যাল লাইফের। হয়তো আমি যদি এর মধ্যে 50-60% এই 5 বছরেই করতে পারি, ইনশাল্লাহ পরবর্তীতে এটা হবে। দ্বিতীয়, এটাই আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং। এটার জন্য আমার নিজস্ব একটা পরিকল্পনাও আছে, কারণ মাত্র তো আমরা পাশ করেছি। পাশ করার পরেই রোজা 1 মাস, তারপরে 133টা অধ্যাদেশ, রাত দিন 24 ঘন্টা সংসদে, তারপরে কুরবানি ঈদ, তারপরে আবার সংসদ। এর মাঝেও আমি কিছু একটা পরিকল্পনা করেছি। 10টা ইউনিয়নে আমি কিছু ল্যান্ড নিচ্ছি, ব্যক্তিগতভাবে লিজ নিচ্ছি। আপনি জানেন পলিটিক্যাল লোককে মানুষ ল্যান্ড দিতেও ভয় পায়, এই আবার কি হবে। যদিও বলি ভাই এটা রেজিস্ট্রি করব, সেখানে আমি গরু পালব, গরুর পাশাপাশি সেই গোবরগুলোকে আমি বায়োগ্যাসে পরিণত করব, সেখান থেকে বায়োগ্যাস সাপ্লাই দিব। এবং এগুলো আমার প্ল্যান আর কি, যে নদীর ধারে আমি হয়তো যদি কি বলে আপনার সোলার দিতে পারি, সেটা দিয়ে হয়তো ওই কাজটা করতে পারবো যেটা আপনাকে বলেছি। একটা জিনিস বাংলাদেশে খুব বেশি আলোচনায়, সেটা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরেই ক্ষমতার কেন্দ্র পাল্টে যায়, কিন্তু স্থানীয় যে প্রভাব বিস্তারের সংস্কৃতি সেটা থেকেই যায়। আপনার এলাকায় এই বিষয়টাকে কিভাবে দেখেন? আমার এলাকায় কোনো প্রভাব নেই কারো, এটা আমি স্পষ্ট বলতে পারি। এবং কি বলবো, এটার প্রমাণও আমি দিয়েছি। 5ই আগস্টের পর আমি ইতিমধ্যেই মিঠাপুর ইউনিয়ন, আধাইপুর ইউনিয়ন, কোলা ইউনিয়নের 3 বিএনপির সেক্রেটারিকে আমি বহিষ্কার করেছি। যুবদলের কয়েকজনকে দিয়েছি, প্রায় 42টা নোটিশ দিয়েছি। যারা আধিপত্যবাদ দেখাতে চায়, দৌরাত্ম্য দেখাতে চায়, তারা ইতিমধ্যেই ঠান্ডা হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন তার মানে আপনার দলে এগুলো আছে। সব দলে আছে, গেলে আমার দলে নাই। এমনকি জামাতেও আছে, যেগুলো আগে আমরা দেখিনি। জামাতের আগে অন্য রকমের আমরা অ্যাটিটিউড দেখেছি, এখন আরেক রকমের অ্যাটিটিউড দেখি, যে এটা সব দলে আছে। তবে আমার এই আসনে আধিপত্য বিস্তার করবার মতো কারো কোনো ক্ষমতা নেই, কারণ আমি এখানে ইনশাল্লাহ শহীদ জিয়ার আদর্শ, নবীন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা আমার জীবনের লক্ষ্য। আমার জীবনে তো চাওয়া পাওয়ার কিছু, আমি BMW 7 সিরিজ চড়ে আসছি বহু আগে। আমি দুবাই ভিল্লাতে থেকেছি, যেখানে আরবরা থাকে। আমি আলহামদুলিল্লাহ টপ লাইফ লিড করে আসা মানুষ। আমার জীবনের এইসব চাওয়া পাওয়া নেই এখন। অর্থাৎ আপনি আরেকটা বক্তব্য দিয়েছিলেন, আপনি নির্বাচনের আগে, নির্বাচনের বেশ কিছু আগে আপনি বলছিলেন যে বিএনপি খাই দাই পার্টি নয়, এরকম একটা কথা বলেছিলেন। তার মানে আপনি এখন যেটা বললেন যে কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে বা খাই দাই পার্টির মতো কাজ করে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন, ইতিমধ্যে নিয়েছেন, এটা আপনি বলছেন। আচ্ছা, বাংলাদেশে বেশ কিছু নিয়েছি, একটা দুটা না। আমি নিজে মামলাও দিতে বলেছি আমার দলের নেতার বিরুদ্ধে। আচ্ছা, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে চ্যালেঞ্জ কি দেখেন? আমি রাজনীতির জন্য সবচেয়ে চ্যালেঞ্জ দেখি বাংলাদেশের যে সামাজিক পরিকাঠামোর এবং কালচারাল যে চেঞ্জ, দুটো জিনিস। একটা হচ্ছে সামাজিক পরিকাঠামো, এই কারণে বললাম, মানুষের প্রয়োজনীয় কোনটা জিনিস এটা চুজ করা মানুষ ভুলে গেছে। যে আপনি একটা ছেলেকে বেটার এডুকেশনাল ইনস্টিটিউটে পড়াবেন, না আপনি আপনার বাড়িটা দোতলা করবেন ইটের। এখন মানুষ ইটের বাড়িটা আগে দোতলা করায়। এই যে মানুষের থট প্রসেস, সবাই বড়লোক হতে চায়, ধনী হতে চায়, ভদ্রলোক হতে চায়, বিদেশি পারফিউম ইউজ করতে চায়, বিদেশি জামা কাপড় পরতে চায়, বিদেশি ঘড়ি পরতে চায়। আমাদের সেই জাতীয়তা বোধ
মানে আমি জাতীয়তাবোধ মানে জাতীয়তাবাদ বলছি না, জাতীয়তাবোধ যে দেশীয় প্রেম এবং এইটা নষ্ট করে ফেলেছে গত 17 বছরে। এটা রিকনস্ট্রাকশন করা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ আমি মনে করি প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ফর দ্য পিপল বাই দ্য পিপল, এইটাতে প্রশাসনকে কনভার্ট করা। আমি আমার উপজেলায় আমি যখন অফিসারদের সাথে মিটিং করে বললাম, ভাই আমার এখানে কেউ 5 পয়সা কিছু খাবেন না, আপনাদের দরকার হলে টাকা দরকার হলে আমি রক্ত পানি করা টাকা আমি আপনাদের দিব, ঈদে খাবেন, বইয়ের শাড়ি দিতে পারতেছেন না বলেন, মনে করেন আমি আপনাদের ভাই। এরপরে দেখি আমার এখানে সমাজসেবা অফিসার চলে গেছে নিজে তদবির করে, এখনো নাই এখানে। আমার এখানে পিআইও সাহেব চলে গেছেন, নিজেই তদবির করে চলে গেছে। তো আপনি এই সোসাইটিকে আপনি কিভাবে নেবেন? আমার এখানে এখনো 4-5 জন অফিসার নেই, কিন্তু আমি এইটুকু ক্রিয়েট করতে পেরেছি যে আমার দলের কেউ উপজেলা প্রশাসনে যাবে, থানায় যাবে, এইটা হতে দেওয়া যাবে না, এবং তারা যেতেও পারে না। সো এখান থেকে আমি প্রশাসনকে মুক্ত দিয়েছি। প্রশাসনকে আমি বলি যে আপনাদের কি লাগবে আপনারা আমাকে বলেন। এগুলোই রাজনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে দুটোই বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আপনার কাছে যদি কোনো তরুণ প্রজন্মের কি, অর্থাৎ কোনো তরুণ যদি এসে আপনাকে বলে আমি রাজনীতি করতে চাই কিন্তু ভয় পাই, সেই তরুণকে আপনি আশ্বস্ত করবেন কিভাবে? আমি সেই তরুণকে, আমি প্রত্যেক তরুণকেই আমি বলি যে ডোন্ট কাম ফর পলিটিক্স, গো অ্যান্ড বিল্ড আপ ইউর সেলফ ফার্স্ট, আদারওয়াইজ ডোন্ট কাম পলিটিক্স। আমি এটা সবাই অন্তত 500 জনকে বলেছি যে তুমি যদি আমাকেই পছন্দ করে থাকো, ইউ গো অ্যান্ড ইউ বিল্ড আপ ইউর সেলফ ফার্স্ট। এটা আমি অন্তত 500 জনকে বলেছি। দেশে তো ভালো নেতৃত্ব আসতে হবে। 2-3 জনকে আমি বলিনি, কারণ তারা আমার প্রেমে পড়ে এসেছে, কিন্তু আমি সেটা পরে জানি যে তারা আমার জন্য এসেছে, এন্ড দে আর সাফারিং। কারণ পলিটিক্স থেকে আপনার তো পয়সা নেই, আপনার তো ইউ উইল নট গেট মানি। কারণ আমি বললাম তো 10 লাখ 20 লাখ টাকা বেতনের চাকরি করেছি, এখন আমার বেতন কত? 1,78,000, রাইট? তো আপনি পলিটিক্স করতে গেলে, জনগণের সেবা করতে গেলে তো আপনার নিজের পায়ের নিচে মাটি থাকতে হবে। নাহলে তো আপনার চিন্তা থাকবে আপনি মেয়েকে পড়াবেন কি দিয়ে, ছেলেকে পড়াবেন কি দিয়ে, মায়েকে হসপিটালে ভর্তি করাবেন কি দিয়ে, আপনি ছেলে মেয়েকে বিয়ে দিবেন কি দিয়ে, আপনার তো খাই খাই অবস্থা থাকে। তাহলে রাজনীতি করবে কারা? ছাত্র রাজনীতি তো অবশ্যই করবে ছাত্ররা, কিন্তু সেইখানেও তার পাশাপাশি তাদের পড়ালেখাটা করতে হবে। বড় নেতার সামনে এসে যে ঘুরঘুর করবে এরকম ছাত্র রাজনীতিটা আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন ফেভার অফ দ্যাট। সবশেষ আপনার কিছু বলার আছে কিনা? আমার বলার আছে যে অবশ্যই বলার আছে। আমার এলাকার মহাদেবপুর বদলগাছিবাসী যেমন এখন তারা খুবই বিদ্যুৎ বিভ্রাটে যাচ্ছে, অনেক রকমের সমস্যা এলাকায়। আমরা মাত্র 4 মাস হয়েছে, তবে একটা জিনিস আমি নিশ্চিত করেছি, সরকারের পাওনাটুকু, এটাও আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে সরকারের 100 টাকা আমি 100 টাকাটাই আমি জনগণের হাতে দিতে পারছি। আলহামদুলিল্লাহ ওইটুকু করতে পেরেছি। ওজন, কৃষকের ওজন 40-এরটা 40 করতে পেরেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, আপনাদের দোয়া চাই সুস্থতার জন্য, এবং আমি আপনাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছি সবটাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্ব। অতিথি হিসেবে ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।